আমি বলছি যা যা পোড়াতে আমাদের সেতু ভবন পোড়াইছে, টিআরসি বন্ধ করে দিচ্ছে, পোড়াই দিচ্ছে, বিটিভি পোড়াই দিচ্ছে। রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দিয়ে ছাত্র জনতার উপর দায় চাপাতে চেয়েছিলেন শেখ হাসিনা, জানালো প্রসিকিউশন। নভেম্বরে দুর্নীতি মামলার রায় পাওয়ার আশা। ওনাদের ভাষায় যাদেরকে উনি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন জঙ্গি নাটকের নামে, এবং বলে দেওয়া হবে যে জঙ্গিদেরকে মেরে ফেলাতে হয়েছে, ছাত্রদেরকে ঘরে ফিরে যেতে বলা। সরকার গঠনে বিএনপি সবচেয়ে উপযুক্ত, জরিপ ইনোভেশনের। ভোটের হিসেবে 6 বিভাগে এগিয়ে দলটি, বাকি দুটিতে পাল্লা ভারী জামায়াতের। নিউ ইয়র্ক অপকর্মে আওয়ামী লীগ আরও অনিশ্চয়তায় পড়বে, মন্তব্য আমির খসরুর। সরকারের অদক্ষতায় হামলার ঘটনা, অভিযোগ রিজভির। আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত্মারা তারা নামার সুযোগ পাচ্ছে এবং বিদেশেও তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে। গণতন্ত্রে বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক, এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। বিশ্বব্যাংকে চলমান সংস্কার, বিচার আর নির্বাচনের অগ্রগতি জানালেন ডক্টর ইউনূস। এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিওর সহায়তা কামনা। টঙ্গীতে কেমিক্যাল গোডাউনের আগুনে দগ্ধ আরও এক ফায়ার ফাইটারের মৃত্যু। নেত্রকোনায় পারিবারিক কবরস্থানে শামীমের দাফন। পোড়াইতে বলছি কি আর আগুন দিছে কই। সাবেক মেয়র ফজলে নূর তাপস এবং শেখ হাসিনার কথোপকথনের অডিও ক্লিপে শোনা যায় এমন কথা। প্রসিকিউশনের দাবি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়ার নকশা করেছিলেন ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। পরে এর দায় চাপানো হয় সাধারণ ছাত্র জনতার উপর। এদিন শেখ হাসিনার অন্যান্য ফোন রেকর্ডিংয়ে উঠে আসে লিথল উইপন ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি, বম্বিং করা সহ নানা বিষয়। জুলাই আন্দোলনে আগুনে ক্ষতিগ্রস্ত হয় সেতু ভবন, মেট্রো রেল সহ নানা সরকারি স্থাপনা। তবে শেখ হাসিনার সঙ্গে মেয়র তাপসের এক ফোনালাপে পরিষ্কার হয় এর পেছনে ছিল আত্মঘাতী চক্রান্ত। আমি বলছি যা যা পোড়াতে আমাদের সেতু ভবন পোড়াইছে, টিআরসি বন্ধ করে দিচ্ছে, পোড়াই দিচ্ছে, বিটিভি পোড়াই দিচ্ছে। বুধবার কারিগরি ত্রুটি সারিয়ে বেলা 1টার দিকে শুরু হয় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ। জবানবন্দিতে বিশেষ প্রসিকিউটর জানান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি থেকে 69টি কল রেকর্ড ও 3টি নম্বরের সিডিআর সংগ্রহ করেছেন তিনি। আদালতে শোনানো হয় শেখ হাসিনার সঙ্গে ফজলে নূর তাপস, মাকসুদ কামাল ও হাসানুল হক ইনুর কথোপকথনের অডিও ক্লিপ। যে সত্যিটা পাঠানো হচ্ছে, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। হেলিকপ্টার যাচ্ছে, উপর দিয়ে মারবে। এই ফোনালাপ বিশ্লেষণ করে প্রসিকিউশনের দাবি, জুলাই আন্দোলনে ছাত্র জনতার অবস্থান চিহ্নিত করে মরণাস্ত্র দিয়ে গুলি, বোম্বিং, হেলিকপ্টার থেকে গুলি ও ইন্টারনেট সেবা বন্ধ করতে দেয়া নির্দেশের প্রমাণ মিলেছে। এখন উপর থেকে করাচ্ছি, অলরেডি শুরু হয়েছে কয়েকটা জায়গায়। নামার নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন ল্যাথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। এবং আরেকটা সিগনিফিকেন্ট কথা বলেছেন, সেটা হলো আমি পোড়াতে বলেছি কি, ওরা পুড়িয়ে দিয়েছে সেতু ভবন। প্রসিকিউশনের দাবি, জঙ্গি দমনের মতোই আরেকটি ব্যাপক মাত্রার গণহত্যার পরিকল্পনা করেছিলেন শেখ হাসিনা। আন্দোলন দমন করতে পারলেই সকল আন্দোলনকারীকে জেলে ভরা এবং সংগঠকদের ফাঁসিতে ঝোলানোর ছক কষাচ্ছিল। এরপরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আন্দোলনের কিন্তু দুটো ভাগ করেছেন। এক হচ্ছে নাশকতাকারী, উনি ওনাদের ভাষায় যাদেরকে উনি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন জঙ্গি নাটকের নামে, এবং বলে দেওয়া হবে যে জঙ্গিদেরকে মেরে ফেলাতে হয়েছে, ছাত্রদেরকে ঘরে ফিরে যেতে বলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানায় প্রসিকিউশন। এবার এই ঝামেলাটা যাক, এরপরে আমিও নিজে ধরে ধরে যারা অস্থিরতা সৃষ্টি করছে, মেইন যারা আছে এদেরকে বহিষ্কার করবে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে প্লট জালিয়াতির 6টি মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন।
একই সাথে হাইকোর্টের আদেশে আটকে যাওয়া টিউলিপ সিদ্দিকের মামলা সচলেও নেওয়া হয়েছে উদ্যোগ। টিআইবির সাথে 5 বছরের সমঝোতা স্বাক্ষর শেষে এসব কথা জানান তিনি। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক সদিচ্ছা থাকলে দুদক সংস্কার প্রস্তাবনার বাস্তবায়ন সম্ভব। দুর্নীতি প্রতিরোধে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সাথে পঞ্চমবারের মতো সমঝোতা স্মারক সই করেছে দুদক। তবে এবারের মেয়াদ ধরা হয়েছে 5 বছর। বুধবার সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এবং টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এই চুক্তিতে সই করেন। দুর্নীতি বিরোধী কার্যক্রমকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাও বলে আমরা প্রত্যাশা করছি। পরে গণমাধ্যমের মুখোমুখি হন তারা। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দুর্নীতি বিরোধী কার্যক্রমে যৌথভাবে কাজ করবে দুই সংস্থা। জানান, দুদক সংস্কার প্রস্তাব নিয়ে কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলো প্রায় একমত হলেও বাস্তবায়ন নির্ভর করছে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সদিচ্ছার উপর। সমঝোতা স্মারক এটা শুধু কাগজ নয়, এটাকে আমরা বাস্তবায়নের জন্য উভয় পক্ষের মধ্যে আমরা একমত হয়েছি। রাজনৈতিক আমলাতান্ত্রিক সংস্কৃতিতে পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন, দুর্নীতি প্রতিরোধক মানসিকতা এবং সেই মানসিকতার চর্চা করার মতো সাহস দৃঢ়তা যতদিন পর্যন্ত এই দুইটা অঙ্গনে না হবে ততদিন পর্যন্ত আমাদের দুদক সংস্কার কমিশনে যে স্বপ্ন সেটা বাস্তবিত হবে, এটা প্রত্যাশা করাটা খুব কঠিন। সংস্কার প্রস্তাবের বিষয়ে একমত জানিয়ে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, অভ্যন্তরীণ দুর্নীতি নির্মূল ও মামলার দীর্ঘসূত্রতা বন্ধে কাজ চলছে। তিনি আশা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে 6টি দুর্নীতির মামলার রায় দ্রুতই হবে। সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে যে মামলা, সেই মামলার আমাদের 6টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে মানে আদালত যেটাই বিবেচনাযোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। হাইকোর্টের আদেশে আটকে যাওয়া গুলশানের টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলা সচল করতে উদ্যোগের কথাও জানান দুদক চেয়ারম্যান। আমরা স্টে অর্ডারটা ভ্যাকেট করাচ্ছি, ভ্যাকেট করিয়ে মামলাটা এগিয়ে যাবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আগামী সরকার গঠনের জন্য বিএনপিকে সবচেয়ে যোগ্য দল মনে করছে ভোটাররা। দলটিকে ভোট দিতে চান 41.3% ভোটার, আর জামায়াতের প্রতি সমর্থন 30.3%। তবে ভোটে পিছিয়ে থাকলেও জামায়াতের স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে সন্তুষ্ট ভোটাররা, এমন তথ্য উঠে এসেছে বেসরকারি পরামর্শক সংস্থা ইনোভেশন কনসাল্টিং এর জরিপে। রাজধানীর আগারগাঁও আর্কাইভ মিলনায়তনে দ্বিতীয় ধাপের এই জরিপের প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। গত মার্চে প্রকাশ করা হয়েছিল প্রথম ধাপের জরিপ। প্রায় 2 দশক আগে 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের ভোটের হার ছিল 48.04%, বিএনপির 32.5% এবং জামায়াতের 4.7%। এরপরের প্রায় সবকটি নির্বাচন বিতর্কিত। আওয়ামী লীগ সরকারের একতরফা 3টি নির্বাচনে ভোট নিয়ে মানুষের আগ্রহ নেমেছিল তলানিতে। তবে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর চিত্র পাল্টে গেছে। ভোটের বাকি মাত্র 6 মাস, তবে এর মধ্যেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে 57.8% মানুষ। এমন তথ্য উঠে এসেছে বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং এর জরিপে। ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচনে 41.3% ভোটার, জামায়াতকে 30.3% আর তরুণদের দল এনসিপিকে 4.1% ভোটার। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তারা পেতে পারেন 18.8% ভোট। জরিপ বলছে 2008-এর বিবেচনায় জামায়াতের ভোট বেড়েছে 26.06%, আওয়ামী লীগের কমেছে 29.24%। আমরা জানতাম যে যাই হোক আওয়ামী লীগের একটা বিপুল পরিমাণ ভোটার ছিল, 1/3 বা তার সেরকম একটা ভোটার। আমাদের এটাতে আমরা আনএক্সপেক্টেডলি হলেও বেশ একটা খুব স্টার্ক ট্রেন্ড দেখছি যে এখানে আওয়ামী লীগের ভোটাররা তারা যদি ভোট দিতে যায় তারা সেকেন্ড প্রেফারেন্স হিসেবে বিএনপিকে দিয়েছে। স্তরভিত্তিক দৈব চয়নে 10,413 জন ভোটারের উপর এই জরিপ চালানো হয়েছে। এতে ভবিষ্যৎ সরকারের কাছে প্রত্যাশা, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ, স্থানীয় রাজনৈতিক কার্যক্রমে সন্তুষ্টি সহ 7টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।
এবার ভোটাররা প্রতীক বিবেচনায় নয়, ভোট দিতে চান প্রার্থী বিবেচনায়। ভোটে বিএনপি এগিয়ে থাকলেও জামায়াতের স্থানীয় রাজনৈতিক কার্যক্রমে সন্তুষ্ট ভোটাররা। তাকে যে ভোট দিবে সেও তার ব্যাপারে সন্তুষ্ট না, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বোঝা উচিত এখান থেকে। তার মানে হয়তো বিএনপির এখান থেকে টেক অ্যাওয়ে হওয়া উচিত যে তার মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরো সুন্দর করতে হবে। বিভাগ ভিত্তিক জনপ্রিয়তায় 8টি বিভাগের 6টিতেই এগিয়ে বিএনপি। এছাড়া জামায়াত রংপুরে এবং আওয়ামী লীগ বরিশাল বিভাগে এগিয়ে রয়েছে বলে দাবি এই জরিপের। তবে তরুণ প্রজন্ম এবং শিক্ষিত ভোটারদের কাছে জনপ্রিয়তায় এগিয়ে জামায়াত এবং এনসিপি। একটা হচ্ছে আইডিওলজিক্যাল ভোটার, যে আমি কোনো পার্টির পলিটিক্যাল আইডিওলজিকে সাবস্ক্রাইব করে আমি তাকেই সবসময় ভোট দেব। যেটা এখান থেকে পরিষ্কার যে মোর রেশনাল ভোটার, এইটার সংখ্যাটা বাড়ছে এবং নতুন জেনারেশনের মধ্যে সেটা বাড়ছে। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করেন যে আমরা দেখেছি যে এডুকেশনের লেভেল যত কমছে, ভোট কিন্তু একটা সার্টেন পলিটিক্যাল পার্টির দিকে যাচ্ছে। ভবিষ্যৎ সরকারের কাছে ভোটারদের প্রত্যাশা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, দুর্নীতি রোধ, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি। তবে ভোটারদের বড় একটি অংশ কোন দলকে ভোট দিবেন সেই সিদ্ধান্ত নেননি এখনো। যেই মেথোলজি নিয়ে করা হয়েছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। নিউ ইয়র্কে আওয়ামী লীগ সমর্থকদের ডিম ছোড়ার মতো অপকর্ম তাদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের দোসরদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে দেশবাসীকে পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার তাগিদও দেন বিএনপি নেতারা। বুধবার সকালে পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সচেষ্ট হলে নিউ ইয়র্কে এমন কাণ্ড করার সাহস পেত না ফ্যাসিবাদের দোসররা। আওয়ামী লীগের দুর্নীতি অপকর্মের বিচার না হওয়ায় তাদের দুঃসাহসের কারণ বলেও মনে করেন তিনি। আপনারা কেন দক্ষতার সাথে, দ্রুততার সাথে, ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না বলেই আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত্মারা তারা নামার সুযোগ পাচ্ছে এবং বিদেশেও তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে। দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ থেকে পালানো আওয়ামী লীগ সমর্থকদের ডিম ছোড়ার মতো অপকর্ম কেবল তাদের ভবিষ্যৎকেই আরো অনিশ্চিত করবে। ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রে বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। দেশে বিদেশে পতিত স্বৈরাচার এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও সতর্ক করেন বিএনপি নেতারা। আগামীর বাংলাদেশে নতুন বাংলাদেশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে চলমান বিচার প্রক্রিয়া, সংস্কার এবং নির্বাচন কার্যক্রম নিয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আন্তর্জাতিক দাতা সংস্থাকে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের কথা জানান অন্তর্বর্তী সরকার প্রধান। একই সাথে স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর সহায়তা চান তিনি। জাতিসংঘ সম্মেলনের ফাঁকে পৃথক বৈঠকে এই সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে আহমেদ রেজার রিপোর্টে বিস্তারিত। প্রথা অনুযায়ী জাতিসংঘ সাধারণ পরিষদে আসা বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে থাকে মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজ। অতিথি হিসেবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও তার সাথে ছিলেন জ্বালানি ও আইন উপদেষ্টা। দিনের শুরুতে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেটের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। পরে বৈঠক করেন বিশ্বব্যাংক প্রধানের সঙ্গে। সেখানে ওঠে বাংলাদেশের বর্তমান ও আগামীর প্রসঙ্গ। বিশ্বব্যাংক প্রধানের আগ্রহ ছিল চলমান সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়েও। আমাদের ইকোনমিক রিফর্মগুলো
সামনের মাসগুলোতে কি কি রিফর্ম হবে, কি কি কোথায় ফোকাস হচ্ছে সেগুলো নিয়ে আলাপ হয়। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকও এদিন দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে। সে সময় বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণে সংস্থাটির সহায়তা প্রত্যাশা করেন ডক্টর ইউনূস। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডাব্লিউটিওর হেল্প চেয়েছি। প্রত্যেকটি বৈঠকেই আলোচিত হয় নির্বাচন প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপ দাতা সংস্থাগুলোকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয়, উনি আবারও জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন, এই ইলেকশনের জন্য কি কি আমরা মেজার নিচ্ছি সেগুলো কথা হয়েছে। এছাড়া দিনের অন্য একটি কর্মসূচিতে সামাজিক উদ্ভাবনে বিনিয়োগ, শান্তি প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈশ্বিক শান্তি, যুদ্ধ সংঘাত বন্ধ আর টেকসই উন্নয়নের লক্ষ্যকে জোরদার করে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের আনুষ্ঠানিকতা শুরু করল বাংলাদেশ, যেখানে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠকে প্রফেসর ডক্টর ইউনূস আলোচনা করেছেন বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে, একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে। পাশাপাশি বাংলাদেশের জাতীয় নির্বাচন, দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ককে জোরদার বিষয়েও আলোচনা করেছেন প্রফেসর ইউনূস। ফলে নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনের সফরটি। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাঁচানো গেল না টঙ্গীর কেমিক্যাল গোদামের আগুনে দগ্ধ 2 ফায়ার ফাইটারকে। গতকাল শামীম আহমেদের পর আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নুরুল হুদা। অন্যদিকে সকালে দ্বিতীয় জানাজা শেষে নেত্রকোনায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে শামীমকে। টঙ্গীর সাহারা মার্কেট এলাকা। সোমবার বিকেলে হঠাৎই আগুন লাগে মার্কেটের এই কেমিক্যালের গুদামে। এক পর্যায়ে ভেতরে থাকা কেমিক্যাল বোঝাই ড্রাম বিস্ফোরিত হয়। আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। চেষ্টা চলছিল নিয়ন্ত্রণের, তবে ধোঁয়া আর আগুনের তীব্রতায় দগ্ধ হন ফায়ার ফাইটার শামীম আহমেদ, নুরুল হুদা সহ 6 জন। দ্রুত সময়ের মধ্যে গুরুতরদের নেওয়া হয় বার্ন ইনস্টিটিউটে। সেখানেই শেষ পর্যন্ত প্রাণ হারান ফায়ার ফাইটার নুরুল হুদা। এর আগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক ফাইটার শামীম আহমেদ। তার মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকেই শোকে স্তব্ধ নেত্রকোনা কেন্দুয়ার পিজাহাতি এলাকা। আত্মীয় স্বজন আর পরিবার জুড়ে আহাজারি। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় শামীমকে। মানুষের জীবন বাঁচানোর জন্য নিজেকে আজকে বিসর্জন দিয়েছে এবং এর চেয়ে বড় কুরবানি আর কিছু হতে পারে না। আমরা খুবই শোকাহত। এই মর্মান্তিক মৃত্যু আমাদেরকে, এই এলাকার মানুষকে কাঁদাচ্ছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন শামীম। এমন আকস্মিক মৃত্যুতে দিশেহারা স্বজনরা। 3 সন্তানকে নিয়ে অথৈ সাগরে শামীমের স্ত্রী। ফায়ার সার্ভিসের পাশাপাশি সরকারের কাছেও সন্তানদের দেখভালের জন্য সহায়তা চাইলেন তিনি। ক্ষতিপূরণ প্রদান সহ শামীমের পরিবারের পাশে থাকার আশ্বাস দিল ফায়ার সার্ভিস। আমার হাজব্যান্ডে চাকরি করতো, মাসে এসে বেতন পাইতো। আমি এই বেতন নিয়ে আমি আমার বাচ্চাদেরকে মুখে খাবার তুলে দিতাম। এখন আমার হাজব্যান্ড নাই, আমি তো মাসে বেতনও পাইতেছি না। আমি আমার এই ফুলাফান নিয়ে কিভাবে চলবো? সাহায্য দিব আমার এই উপদেষ্টা মহোদয় উনি ঘোষণা করেছেন শামীমের পরিবারের দায়িত্ব রাষ্ট্র নিয়েছে। আমাদের মহাপরিচালক মহোদয় ঘোষণা করেছেন শামীমের দায়িত্ব রাষ্ট্রের, শামীমের পরিবারের দায়িত্ব রাষ্ট্রের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সন্ধ্যা বাংলাদেশ এই পর্যায়ে সময় হলো একটা বিরতির। ফিরে আসা থাকছে মুন্সিগঞ্জে টঙ্গী বাড়িতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীর মৃত্যু, ঘাতক বাসে বিক্ষুব্ধ জনতার আগুন। নারায়ণগঞ্জে ইজি বাইক চাপায় প্রাণ গেছে আরেক শিক্ষার্থীর। 5 দশকেও বিশ্ববাজারে পোশাক ছাড়া অন্য পণ্যের রপ্তানিতে আধিপত্য তৈরি হয়নি। বিষয়টি বেশ হতাশাজনক। সকালে বিজ আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। এ সময় গবেষক এবং উদ্যোক্তারা এলডিসি উত্তরণের আগে অর্থনীতিকে আরও সচল করার তাগিদ দেন।
তৃতীয় দফা আলোচনার পর মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্কের হার ৩৫ থেকে কমিয়ে ২০% করে যুক্তরাষ্ট্র। তবে এই হার কমপক্ষে ১৫% করা না গেলে বাণিজ্যের ভবিষ্যৎ গতিপথ অনিশ্চয়তায় পড়বে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান BIISS বীজ। We would have to have a timeline with a roadmap. বক্তারা জানান যুক্তরাষ্ট্র থেকে এরই মধ্যে LNG, বিমান, গম, তুলা সহ বিভিন্ন পণ্য কেনার জন্য চুক্তি হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আগামীতে রপ্তানির ধারা ব্যাহত হবে বলেও মনে করেন তারা। So then we can see that there are some products মার্কিন বাজারে রফতানি পণ্য প্রবেশ করাতে বর্তমানে 20% পাল্টা শুল্ক কার্যকর আছে। এতে ব্যবসার খরচ বেড়েছে। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বাণিজ্য বাড়াতে তা আরও 15% নিয়ে আসা প্রয়োজন। সেমিনারে জানানো হয় রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার চেষ্টায় আছে সরকার। 2026 সালে এলডিসি উত্তোলনের আগেই অর্থনীতিকে আরও সচল করার কাজ চলছে। 2026 সালে এলডিসি উত্তরণের কথা রয়েছে। এর আগেই অর্থনৈতিক পরিস্থিতির আরও উন্নতি করে ফেলতে হবে, তা না হলে কঠিন সমস্যায় পড়বেন ব্যবসায়ীরা। ভালোভাবে বাণিজ্য সমঝোতা করার ক্ষেত্রে দক্ষতার অভাব রয়েছে। গেল 50 বছরে গার্মেন্টস ছাড়া অন্য কোনো পণ্যে রপ্তানিতে তেমন বৈচিত্র্য দেখা যায়নি। এর জন্য নিজেদের ব্যর্থতা রয়েছে। আলোচকরা জানান জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো বেশ কয়েকটি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা হচ্ছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। শাপলাকে তালিকাভুক্ত করে প্রতীক হিসেবে বরাদ্দের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার নির্বাচন পরিচালনা বিধিমালা 2008-এর বিধান সংশোধন করার আবেদন করা হয়। এরপর শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে এনসিপিকে বরাদ্দ দেওয়ার আবেদন জানানো হয় দলটির পক্ষ থেকে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর ইমেইলের মাধ্যমে এই আবেদন পাঠানো হয়েছে। 7 কলেজের নাম বা কাঠামো পরিবর্তন করে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কলেজের শিক্ষকরা। দুপুরে ঢাকা কলেজের সামনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পক্ষ থেকে আয়োজিত এক মানববন্ধনে বলা হয়, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় 7 কলেজকে গিলে ফেলতে চাইছে। প্রস্তাবিত খসড়ায় 7 কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীদের স্বার্থ চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। সরকারের এমন কর্মকাণ্ডে গভীর উদ্বেগ জানান শিক্ষকরা। তারা বলেন, কলেজগুলোর ঐতিহ্য উচ্চ মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের স্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্ত শিক্ষকরা গ্রহণ করবে না। 7 কলেজের নাম বা কাঠামো পরিবর্তন করে কোনো অনুষদে রূপান্তর না করার আহ্বান জানান তারা। অলরেডি আমাদের প্রায় 40% আসন কমিয়ে ফেলা হয়েছে। বহু দরিদ্র ছেলেমেয়ে ভর্তি হতে পারছে না, তারা কোথায় যাবে? উচ্চশিক্ষার এই সংকোচন করা চলবে না, নারী শিক্ষার সংকোচন করা চলবে না। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হোক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু 7টা কলেজের অস্তিত্বকে বিলীন করে কোনো ইউনিভার্সিটি যেন না হয়। এখানে অনার্স থাকবে, এখানে মাস্টার্স থাকবে, এখানে ইন্টারমিডিয়েট থাকবে, সকল পর্যায়ের শিক্ষক শিক্ষার্থী সবাই থাকবে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বাস চাপায় প্রাণ গেছে এক মাদ্রাসা ছাত্রীরা। এতে ক্ষুব্ধ হয়ে ঘাতক বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। দুপুরে উপজেলার রান্ধুনীবাড়ি এলাকায় হয় এই ঘটনা। স্থানীয়রা জানায়, দুপুরে মাদ্রাসা থেকে বাড়িতে ফিরছিলেন 6 বছর বয়সী আরফি হাওলাদার। এ সময় বেতকা পরিবহনের একটি বাস চাপা দেয় শিশুটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আরভির। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি শান্ত করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতির কারণেই ঘটে এই দুর্ঘটনা। এদিকে দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বাসের চালক ও হেলপার। রাস্তার একদম কিনারে ছিল, তারপরও মনে করেন যে বাচ্চাটাকে পিছনের সামনের চাকা দিয়া প্রথমে মারছে, পরে পিছনের চাকা দিয়ে হেসড়াইতে প্রায় 20 থেকে 30 হাত দূরত্ব নিয়ে আসছে। এমন ভাবে অমানবিক ভাবে গাড়িটা চালাইছে। তদন্ত করে এই আসামিকে অতি তাড়াতাড়ি আইনে আওতায় নিয়ে এটা সুষ্ঠু বিচার চাই। স্থানীয় জনগণ স্বাভাবিকভাবেই এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে তারা সংক্ষুব্ধ হয়ে যান। বাসটা তারা আটক করেন, ভাঙচুর করেন এবং কিছু অগ্নিসংযোগ করেন। টঙ্গীবাড়ি পুলিশ স্টেশন অফিসার ইনচার্জ সহ টিম এসে পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে নিয়ে আসে। অন্যদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজি বাইক চাপায় প্রাণ গেছে এক শিশুর। ধর্মগঞ্জ এলাকায় ঘটে এই ঘটনায়। স্থানীয়রা জানান, সকালে রাস্তার পাশেই খেলা করছিল 4 বছরের শিশু আব্দুল্লাহ। এ সময় তাকে ধাক্কা দেয় একটি ইজি বাইক। দ্রুত আব্দুল্লাহকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সন্ধ্যা বাংলাদেশে পর্যায়ে সময় হলো আরও একটা বিরতির, ফিরে এসে জানাবো ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে দুবাইয়ে নামছে বাংলাদেশ দল। ইনজুরির কারণে অধিনায়ক লিটনকে পাওয়া নিয়ে সংশয়। রাজধানী ঢাকার বর্জ্য এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা আইনগতভাবে বাধ্যতামূলক এবং এই প্রকল্প ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে। আর এই জন্য রাজুক ও ওয়াসাকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে রাজধানীর একটি হোটেলে সেপটিক ট্যাঙ্ক এবং সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এসটিপি স্থাপন বিষয়ক এক সভায় তিনি আহ্বান জানান। বলেন, নগরবাসীর স্বার্থে নভেম্বরের মধ্যে রাজুককে বিল্ডিং কোড চূড়ান্ত করতে হবে। ঢাকাকে বাসযোগ্য এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার কথা বলেন পরিবেশ উপদেষ্টা। বুড়িগঙ্গা সহ ঢাকা চারপাশের নদী রক্ষা কঠিন হলেও অসম্ভব নয় বলে জানান তিনি। বলেন, নদীর সাথে সংযুক্ত খালগুলো পরিষ্কার করতে সবাইকে উদ্যোগী হতে হবে। সাংবাদিকদের ওয়েস্ট বোর্ড শ্রম মন্ত্রণালয়ের অধীনে চান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানান, মালিকপক্ষের সদিচ্ছার অভাবেই এতদিন ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন সম্ভব হয়নি। সাংবাদিক নেতারা যে কোনো মূল্যের বাস্তবায়ন চান। বিকেলে তথ্য ভবনে সংবাদপত্র মজুরি বোর্ড গঠন এবং সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া সংক্রান্ত আলোচনায় একথা উঠে আসে। সাংবাদিকদের নবম ওয়েস্ট বোর্ড আর সুরক্ষা অধিকার আইন নিয়ে আলোচনা সভা। সাংবাদিক সংগঠনের নেতা, তথ্য মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বাসস অংশ নিলেও ছিলেন না মালিকপক্ষের প্রতিনিধি। আলোচনায় উঠে আসে সাংবাদিকদের ওয়েস্ট বোর্ড, নিরাপত্তা, মামলা, জরিমানা সহ নানা বিষয়। আমাদের এই আইনে যে স্পাইওয়্যার গুলো জার্নালিস্টদের বিরুদ্ধে ব্যবহার করাটা যাবে না। এটা আপনি ক্রিমিনালদের বিরুদ্ধে করেন। আজকে বগল দাবা সাংবাদিকদের অত্যাচার আমরা টিকতে পারতেছি না। শত শত হাজার হাজার শত ফুল ফুটতে দিয়েছেন, দুটো ফুল ফুটে গেছে, একদম সব বিষাক্ত ফুল ফুটে গেছে। অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা বলেন, তিনি নিজেই দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নের পক্ষে। বলেন, যে কদিন হাতে সময় আছে এর মধ্যেই দুটি বিষয় সমাধান করে যেতে চান। মালিক পক্ষ কনভিন্সড হইতে হবে যে আসলে আমরা এটা দেব কিনা, কারণ ওনারা রিট পিটিশন করছেন, ওনারা হাইকোর্টে গেছেন। সাংবাদিকতা সুরক্ষা অধ্যাদেশ যেটা আছে সংস্কার কমিশনের প্রস্তাবনা, এটাতেও অনেক মালিক পক্ষের হচ্ছে যে এবং যারা সম্পাদক আছেন তাদের এক ধরনের অনিচ্ছা আছে। তো এই সময় যদি আমরা করে যেতে চাই তাহলে আপনাদেরকে দ্রুত এটা নিয়ে আমাদেরকে লিখতে হবে এবং আমরা আপনাদের পর্যালোচনাগুলো, আপনাদের মতামতগুলো তখন আমরা বসে পর্যালোচনা করতে পারি। এখন ওয়েস্ট বোর্ড কমিটিতে শ্রম মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি না থাকা নিয়ে প্রশ্ন করেন তথ্য উপদেষ্টা। এক পর্যায়ে প্রশ্ন ওঠে, ওয়েস্ট বোর্ড করবে কারা? সাংবাদিকরা কি আদৌ শ্রমিক? শুধুমাত্র মালিক পক্ষেরই অনিচ্ছা বা অনীহা, নাকি হচ্ছে যে আপনাদের দিক থেকে একটা কোঅর্ডিনেশন ফেলিউর? যে সাংবাদিকদের কাছে পরে যে কারণে শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধির বিষয়টা ওই আইনের নাই। সাংবাদিকতার মতো একটা মহৎ পেশাকে যদি আমরা শ্রমিক বানিয়ে ফেলি এবং তাদেরকে ওই হিসেবে ফেলি, তাহলে তো অন্যরকম কেমন একটা হয়ে যাচ্ছে। আইনগতভাবে যদি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব হয়ে থাকে তাহলে তাদের মাধ্যমে আমরা করি। আমরা চাই শ্রম মন্ত্রণালয়ের অধীনে যাক। এখন কারণ হচ্ছে শ্রম মন্ত্রণালয়ের অধীনে এই যে এই জটিলতাটা আপনারা যতদিন রাখবেন ততদিন হচ্ছে যে এটা কখনোই এর ভিতরে যাবে না আর কি। বেতন নির্ধারিত না থাকা বা অস্বাভাবিক কম হওয়ায় সাংবাদিক অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে বলে মন্তব্য করেন নেতারা। 2000 টাকা বেতন কিভাবে একটা সরকার তার ওয়েস্ট বোর্ড করতে পারে? 5000 ছাপেন, দেখানো হলো 1.5 লাখ পত্রিকা চলে, সেই সুযোগ সুবিধা নেন। আর সাংবাদিকের বেতন দেওয়ার বেলায় গিয়ে রিড করে রাখেন, এটা তো হইতে পারে না। মালিক পক্ষ যদি সেই জায়গায় এখানে সস্তা শ্রমের গার্মেন্টস পদ্ধতি প্রয়োগ করে, এটা খুবই লজ্জাজনক। মালিকের স্বার্থ উদ্ধার করা, স্থানীয়ভাবে এই যে চাঁদাবাজি থেকে শুরু করে অনেক কিছু জড়িত হওয়া, এগুলো সব কমে যাবে যে আপনি তাকে একটা ভালো লাইফ দেন। মূল জিনিস হচ্ছে যে সদিচ্ছাটা থাকা, যে আমরা এটা চাচ্ছি কিনা। আর এটা হাই টাইম ছিল এবং আছে এখনো, আরো যেহেতু কিছুদিন বাকি আছে, কয়েক মাস আছে, যে এটা করে ফেল। তথ্য উপদেষ্টা বলেন, দুই পক্ষের সদিচ্ছা ছাড়া সমাধান অসম্ভব। তাই পরিকল্পনা, প্রস্তাবনা ও পক্ষে বিপক্ষে যুক্তি খণ্ডনের জন্য 10 দিনের সময় বেঁধে দেন তথ্য উপদেষ্টা। আমাদের ওয়েস্ট বোর্ড লাগবে, এটা হলো সর্বশেষ চূড়ান্ত কথা। এটা কিভাবে ম্যানেজ করা যায় এটা আপনি বিবেচনা রাখবেন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। এশিয়া কাপ ক্রিকেটার কিছুক্ষণ পর ফাইনাল নিশ্চিতের মিশনে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। দুবাইয়ে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এই ম্যাচটি কভার করছেন আমাদের সহকর্মী রঞ্জন শান্ত, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রঞ্জন, যে প্রশ্নটা এখন সবখানে, বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাসের ইনজুরি, কি তথ্য আছে আপনার কাছে? খেলতে শেষ পর্যন্ত তাকে দেখা যাচ্ছে কিনা, আর দর্শকদের আগ্রহ আসলে কেমন ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ ঘিরে?
দর্শক আগ্রহ অসাধারণ, একেবারে অন্যরকম অবস্থা। লাল সবুজের সমুদ্র, ভারতীয় সমর্থকরা আসছেন, তবে আধিক্য বেশি বাংলাদেশের সমর্থকদের। নিরতে আপডেটটা অফিসিয়ালি হয়তো কিছুক্ষণের মধ্যে পাওয়া যাবে, তবে যতদূর জানা গেছে তিনি খেলছেন না এমন একটা তথ্য, যদি এখনো কনফার্ম হওয়া যাচ্ছে না, তবে তিনি অধিনায়কত্ব করবেন এমন একটা তথ্য এখন পর্যন্ত আসছে। স্টেডিয়ামের বাইরে লাল সবুজের সমর্থকরা তারা অনেক বেশি আগ্রহী কথা বলার, এখানে সিকিউরিটি পারপাসে খুব বেশি জড়ো হতে দিচ্ছে না তাদের। তবে বাংলাদেশ জিতবে এই একটাই ভরসা, এই একটাই আশা নিয়ে চিয়ার্স করতে তারা মাঠে যাচ্ছেন এবং উল্লাস ঘটাবেন। দ্বাদশ খেলোয়াড় হিসেবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তারা সাপোর্ট করবেন বাংলাদেশ দলকে এবং হোপফুলি বাংলাদেশ দল এই যে সুপার 4 পেরিয়ে ফাইনালে যাওয়ার স্বপ্ন সেটা ধরে রাখবে, ভারতকে হারিয়ে আরো এক ধাপ এগিয়ে যাবে। এখন পর্যন্ত মাঠের বাইরে জোশ দেখে তেমনটাই মনে হচ্ছে। রঞ্জন শান্ত, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দুবাই থেকে জানাচ্ছিলেন বাংলাদেশ ভারত ম্যাচের আপডেট। সন্ধ্যা বাংলাদেশে এই পর্যায়ে নেব আরেকটা ছোট্ট বিরতি, ফিরে এসে জানাবো। বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, 24 ঘন্টায় আরও 5 জনের প্রাণহানি, একদিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা 668। ডেঙ্গু পরিস্থিতির খবর। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 668 জন রোগী। মৃতদের মধ্যে 5 জনই ঢাকার, 2 জন ঢাকা উত্তর সিটিতে এবং 3 জন দক্ষিণ সিটির। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43,841 জন। গত 24 ঘন্টায় আক্রান্তদের নিয়ে সেপ্টেম্বর মাসে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে 12,365, যা এবছরের সর্বোচ্চ। এর আগে জুলাই মাসে 10,684 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি 65 জনের মৃত্যু হলো সেপ্টেম্বর মাসে। এর আগে জুলাই মাসে 41 জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে। ঝটিকা মিছিল এবং অপতৎপরতা চালাতে দেশ ও বিদেশ থেকে অর্থের যোগান দেয়া হচ্ছে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। টাকার বিনিময়ে মিছিলে অংশ নিচ্ছে অনেকে। রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে 244 জনকে গ্রেপ্তারের পর ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম। বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 14টি ককটেল, 7টি ব্যানার সহ নানা সরঞ্জাম। এ সময় হোটেল, ছাত্রাবাস ও ফ্ল্যাটে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী থাকলে তা পুলিশকে জানাতে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়। নজরুল ইসলাম বলেন, নিরাপত্তার স্বার্থে তথ্যদাতাদের পরিচয় গোপন রাখবে পুলিশ। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে অপতৎপরতা চালানোর চেষ্টা করছেন দলটির নেতাকর্মীরা। সবকিছু বিবেচনায় রেখেই নিজেদের কঠোর অবস্থানের কথা জানান পুলিশের এই কর্মকর্তা। বিভিন্ন ফ্ল্যাটে, আবাসিক হোটেলগুলোতে, বিভিন্ন ছাত্রাবাসে এবং এই সমস্ত জায়গায় যদি কোনো নিষিদ্ধ সংগঠনের লোকজন থাকে, জমায়েত থাকে বা তারা কোনো অপতৎপরতা করে, তাহলে আমাদেরকে যদি আপনারা অগ্রিম জানাতে পারেন, তাহলে আমরা কিন্তু এটা আরও ইফেক্টিভলি মোকাবেলা করতে পারবো, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। ঝিনাইদহের শৈলকুপায় যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আন্দোলনে বহিরাগতদের হামলায় আহত হয় 3 শিক্ষার্থী। সকালে উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে ঘটে এই ঘটনা। বিক্ষোভকারীদের দাবি, সোমবার নিজের কক্ষে ডেকে নিয়ে এক শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে হাত দেন প্রধান শিক্ষক। আর সেদিনই বিষয়টি ভুক্তভোগী অন্য শিক্ষার্থীদের জানায়। পরে সবাই মিলে শিক্ষকদের জানালেও বিষয়টির কোনো গুরুত্ব দেয়নি তারা। এরই জেরে সকালে ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করে অন্যান্য শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনের এক পর্যায়ে বহিরাগতরা বিক্ষোভকারীদের উপর হামলা চালায়। উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটির তদন্ত করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দর্শক, এই ছিল আমাদের আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।